স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। পথঘাট ভালো না, আমার গার্ড দেখেন গেট লাগে 3-3.5 যদি গেট হয় আমাদের ব্যবসা পজিশনে ঠিক থাকে, যেমন আমার সিকিউরিটি নেই এখন। আর এখানে বিদ্যুৎ সমস্যা একটু বেশি আছে বুঝলেন, আর রোড গার্ডে একটু সমস্যা আছে চারিদিকে। ব্রিজটার দরকার, এরপর একটা দাদাদের লিগে একটা ফেরির দরকার। বিসিকের যে কর্মকর্তা যারা আছেন তাদের আন্তরিকতার অভাব আছে, তাদের সিদ্ধান্তহীনতার এটা একটা কারণ। সিদ্ধান্ত ফ্লেক্সিবল হইতে হবে, কোথাও কোথাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে পাওয়ার ডেলিগেট করা থাকতে হবে। পুরনোগুলি স্বাভাবিকভাবে দীর্ঘদিনের, এগুলো কিন্তু একেবারে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, তারপরে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে স্বাভাবিকভাবেই এখানে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। তো অলরেডি এগুলি কাজ চলছে, আর এই যে অবৈধভাবে যদি কেউ বাসা ভাড়া দিয়ে থাকে স্বাভাবিকভাবে এটা তারা করতে পারে না। মুক্তি, আমরা দেখছিলাম যে দেশের শিল্পায়নে প্রত্যাশিত যে অবদান রাখবার কথা ছিল বিসিক শিল্পনগরীর, সেটি আসলে কোনোভাবে রাখতে পারছে না। এবং যদি বলি যে হাতে গোনা দু একটি নগরী ছাড়া বাকি সবগুলোই বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, এবং এর সাথে জড়িত যারা উদ্যোক্তা রয়েছেন সুযোগ সুবিধা না পেয়ে পুরোপুরি হতাশ হয়ে পড়েছেন তারা। তবে এবার বিসিক শিল্পনগরীকে কিন্তু আধুনিক এবং পুরোপুরি সক্ষম করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী আবির। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিশেষ প্রতিবেদন। পানি হওয়াতে আপনার জায়গা ঠান্ডা হলেও তারপরে বীজতলা লাগলে করা সুবিধা হচ্ছে। আমরা 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর একটা করে চাষ দিই। বৃষ্টির পানি হলে ডিপের পানি কম লাগে, হ্যাঁ, আর আপনার যদি বৃষ্টি যদি না হয় তাহলে খরচাটা বেশি হয়। দীর্ঘদিন এখানে খরা ছিল গত মে এবং জুন মাসে, এবং বৃষ্টিপাতের পর আমাদের বীজতলাও রেডি আছে এবং রোপামন আবাদ আমাদের শুরু হয়েছে। আশা করি আমরা যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। আবির, একটা প্রবাদ আছে যে কারো সর্বনাশ কারো আশীর্বাদ। আমরা জানি যে টানা বৃষ্টির কারণে কিন্তু সিলেট অঞ্চল সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে বন্যা দেখা দিয়েছে। তবে টানা বৃষ্টি কিন্তু বরেন্দ্র অঞ্চলের যারা কৃষক রয়েছেন তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কারণ আমনের বীজতলার সঙ্গে জমি প্রস্তুতের সেচ খরচ বাবদ তাদের সাশ্রয় হয়েছে 15 থেকে 18 কোটি টাকা। মুক্তা, আপনি আমনের কথা বলছিলেন, আমনের যে সময়টি যখন শেষ হয়ে যাবে এরপরে সামনে বরিশস্য উৎপাদন শুরু হবে, সেখানেও কিন্তু এই যে বৃষ্টি, টানা বৃষ্টি, তার প্রভাব কিন্তু পড়বে। এবং একই সাথে যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে বরিশস্য আবাদ করবার ক্ষেত্রেও কৃষকরা বাড়তি সুবিধা পাবেন। এ নিয়েও প্রতিবেদন রয়েছে এখন দুপুরে। তবে শুরুতে আমরা আলোচনা করতে চাই বিসিক শিল্পনগরীর হালচাল নিয়ে। মুক্তি, আমরা প্রথমে যেটি নিয়ে আসলে কথা বলা শুরু করেছিলাম যে স্বাধীনতার প্রায় 50 বছর কিন্তু অতিক্রম করে ফেলেছি আমরা। বিসিক শিল্পনগরীগুলো দেশের সার্বিক অর্থনীতিতে যে পরিমাণ অবদান রাখবার কথা সেটি কিন্তু রাখতে পারছে না, এবং পুরোপুরি একটা রুগ্ন দশায় পড়ে গেছে এবং বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত রয়েছে তারা। এবং এই কারণে যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু নিজ উদ্যোগেই ব্যবসা করছেন, এটি তাদের দাবি, কারণ তারা সহজ শর্তে ঋণ পাচ্ছেন না বা বৈদেশিকভাবে সরাসরি রপ্তানি করবার সুযোগও পাচ্ছেন না। এক্ষেত্রে অর্থনীতিবিদরা মনে করছেন সহজ শর্তে ঋণ, সরাসরি রপ্তানির সুযোগ এবং শতভাগ প্লট বরাদ্দ যদি নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু বিসিক শিল্পনগরী অর্থনীতির অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে। একই সঙ্গে যদি শিল্পমন্ত্রী বলছেন যে এই যে বিসিক শিল্পনগরী, এটিকে নতুন করে সাজানো হবে। হেদায়েতুল ইসলাম বাবু, ইমন চৌধুরী ও সিউল আহমেদের একটি যৌথ প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। গলিত লোহার তরল নিয়ে শ্রমিকদের বিরামহীন ছোটাছুটি। ছাঁচে ঢালা গলিত লোহা নির্দিষ্ট সময়ের অপেক্ষা, রূপ নেয় লাইলার পিস্টনের মতো বিভিন্ন কৃষি যন্ত্রাংশের আকৃতি। আর এমন দৃশ্য নিত্যদিনের। বলছিলাম বগুড়া বিসিক শিল্পনগরীর কথা। এখানে উৎপাদনে আছে 48টি প্রকৌশল শিল্প, যেখান থেকে পূরণ হচ্ছে দেশের মোট চাহিদা 70% কৃষি যন্ত্রাংশ। প্রকৌশল শিল্প সহ সর্বমোট 90টি শিল্প ইউনিট থেকে 2400 কোটি টাকা ছাড়িয়েছে বার্ষিক উৎপাদন, যেখান থেকে সরকারের রাজস্ব 170 কোটি 35 লাখ টাকা। প্রতিষ্ঠার পর 1983 সালে বগুড়া শিল্পনগরী সম্প্রসারণ হয়। চাহিদা থাকলেও এরপর আর কলেবর বাড়েনি। তবে বগুড়ায় দ্বিতীয় বিসিক শিল্প পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব একনেকে ঝুলে আছে দীর্ঘদিন। বগুড়ায় আপনি দক্ষ লেবার আছে, শ্রমিক পাবেন, দক্ষ উদ্যোক্তা আছে,
যেটা আপনি অনেক এলাকায় এটা পাবেন না। আমাদের এখানে যে পরিমাণ সম্ভাবনাময় বা প্রতিষ্ঠিত বা সফল উদ্যোক্তা আছে তাদেরকে আমরা চাহিদা মোতাবেক প্লট দিতে পারছি না। বগুড়া বিসিকে উৎপাদিত পণ্য দেশে বাজারজাত করা হলেও বিদেশের বাজারে খুব একটা জায়গা করতে পারেনি এখনো। গত অর্থ বছরে শুধু ঔষধ রপ্তানি থেকে এসেছে 7 কোটি টাকা, আর ভারতে সেন্ট্রিফিউগাল পাম্প রপ্তানি করে আয় 4 কোটি 20 লাখ টাকা। তবে এখনও উৎপাদিত বিভিন্ন যানবাহনের ফিল্টার বিভিন্ন দেশে সুনাম অর্জন করলেও নানা কারণে রপ্তানি এখন বন্ধ। এই মালগুলোর মার্কেট আপনার ইউরোপ কান্ট্রিতে ব্যাপক মার্কেট, এটা যে মার্কেটটা ধরেন দখল করে আছে ইন্ডিয়া। আমরা যদি শুরু করি তা আশা করি আমাদের পিছু আসতে হবে না, এবং এইখানে আমাদেরকে সরকারকেও নজর দিতে হবে, এবং যেহেতু রপ্তানি উন্নয়ন ব্যুরো এটাই নিয়েই আসেন, তাহলে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। তারা আমাদের জানতে পারবে যে রপ্তানি ব্যুরোর এই নির্দেশ আছে, বা এইভাবে গেলে ভালো হবে, এইভাবে গেলে খারাপ হবে, কাজে সেইভাবে যেভাবে গেলে ভালো হবে সেইভাবে আপনারা এগোন। বিসিক আমাদের পরামর্শ দিতে। উদ্যোক্তারা বলছেন, বিদেশে বিসিকে উৎপাদিত এসব পণ্যের বাজার ধরার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় তথ্য ঘাটতি নিয়ে। সেক্ষেত্রে বিসিক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে একটি সমন্বয় এখন অনেক বেশি জরুরি। এবার দেখা যাক উপকূলীয় অঞ্চলের বিসিকগুলোর কি অবস্থা। অর্থনীতির ভিত মজবুতকরণের মধ্য দিয়ে সন্ধ্যা নদীর জনপদ আলোকিত হবে। স্বরূপকাঠিতে যখন বিসিক শিল্পনগরী গড়ে ওঠে প্রত্যাশাটা এমনই ছিল। তবে পিরোজপুরে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ৬২ বছর পরেও সেই প্রত্যাশা ঘুরে বাড়ি। অর্থনীতিতে গতি আনা তো দূরের কথা, ৮৬ বিঘা শিল্পনগরী জুড়ে এখন শুধুই হতাশার ছাপ। বিসিক শিল্পনগরীতে নির্দিষ্ট সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ চলাফেরার কারণেই প্রায়ই ঘটছে চুরি ডাকাতি। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পোহাতে হয় দুর্ভোগ। এছাড়া জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি সংকট ও যোগাযোগের অসুবিধা সহ নানামুখী সংকটে জর্জরিত পিরোজপুর জেলার একমাত্র শিল্পনগরীটি। এই পথঘাট ভালো না, আমার গার্ড দেখেন গেট লাগে 3-3টা যদি গেট হয় আমাদের ব্যবসা পজিশনে ঠিক থাকে, যেমন আমার সিকিউরিটি নেই এখন। আর এখানে বিদ্যুৎ সমস্যাও একটু বেশি আছে বুঝলেন, আর রোড গার্ডে একটু সমস্যা আছে চারিদিকে। ব্রিজটার দরকার, এরপর একটা দাদাদের লিগে একটা ফেরির দরকার। 4 ক্যাটাগরির 169টি প্লট বরাদ্দ নিয়েছে 110টি ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেখানে কাগজে কলমে 99টি প্রতিষ্ঠান উৎপাদনে থাকলেও বাস্তবে খালি পড়ে আছে বেশিরভাগ প্লট। কোনো প্লটে কারখানার নামে সাইনবোর্ড ঝুলিয়ে রাখলেও বাস্তবে নেই কোনো কার্যক্রম। আমাদের আরডি মহোদয় ইতিমধ্যেই বিসিক শিল্পনগরী স্বরূপকাঠিতে পরিদর্শন করেছেন, এবং আমরা বিসিকের কর্মকর্তারা ওনাকে এই বিষয়গুলো জানাইছি। 24-25 অর্থ বছরে ধাপে ধাপে এই বিষয়গুলো সমস্যার সমাধান করা হবে। সন্ধ্যা নদীর চারপাশ ঘিরে তৈরি হয়েছে এই বিসিক শিল্পনগরী। এই নগরীতে যেমন নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা, তেমনি অনুন্নত নৌ যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার উৎপাদিত পণ্য পরিবহনে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। স্বরূপকাঠিতে বিসিক শিল্পনগরীতে বনজ শিল্প উৎপাদনে 50টি প্রতিষ্ঠান, পাট ও পাটজাত উৎপাদনে 23টি প্রতিষ্ঠান, ঔষধ ও রসায়নে 6টি প্রতিষ্ঠান ও কাঁচা সিরামিক উৎপাদনে 3টি সহ বিভিন্ন শিল্পে মোট 99টি প্রতিষ্ঠান বিভিন্ন পণ্য উৎপাদন করছে। বিসিকের তথ্য অনুযায়ী বছরে 150 কোটি টাকার বেশি পণ্য বিক্রি হয় স্বরূপকাঠি শিল্পনগরী থেকে। পিরোজপুরে 12 লাখ মানুষ, এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থান থাকা সত্ত্বেও পিরোজপুরে কোনো মাঝারি ধরনের শিল্প কলকারখানাও নেই, আর বৃহৎ কোনো শিল্প কলকারখানা তো নেই। এখন যেটা দরকার পিরোজপুরে সেটা হলো একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা একটা এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড করা। এই 3টি সড়কের চিত্র ঢাকা জেলার 3টি বিসিক শিল্পনগরী। অবশ্য সড়ক চিত্রের সাথে মিল নেই বিসিক শিল্পনগরীর ভিতরে কার্যক্রমের। 1991 সালে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় হোসিয়ারি বিসিক শিল্পনগরী, যেখানে কর্মসংস্থান হয়েছে সর্বোচ্চ 2 লাখ মানুষের। 58.52 একর জমির এই শিল্পনগরীতে শিল্প প্লটের সংখ্যা 741টি। বরাদ্দ দেওয়া হয়েছে 740টি। প্রায় বেশিরভাগ শিল্প ইউনিটই কার্যকর ভূমিকা পালন করছে। বিসিক শিল্পনগরী বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে 2022-23 অর্থ বছরে শিল্প কারখানা থেকে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য প্রায় 64,000 কোটি টাকা, আর 934টি রপ্তানিমুখী শিল্প কারখানা থেকে প্রায় 33,000 কোটি টাকার পণ্যের রপ্তানি করা হয়। বিসিকের শিল্পনগরী থেকে 4,900 কোটি টাকার শুল্ক, কর, ভ্যাট ইত্যাদি সরকারের কোষাগারে জমা হয়। এসব কিছুর মাঝেও উদ্যোক্তা ও ব্যবসায়ীদের রয়েছে বেশ কিছু সমস্যা। তাদের দাবি নিজ উদ্যোগেই রপ্তানি করছেন তারা। এক্ষেত্রে বিসিকের ভূমিকা নেই বললেই চলে। বিসিকের যে কর্মকর্তা যারা আছেন তাদের আন্তরিকতার অভাব আছে,
তাদের সিদ্ধান্তহীনতার এটাও একটা কারণ। সিদ্ধান্ত নিতে অনেক বিলম্ব করে। বিসিক কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটার মধ্যে এত জটিলতা তৈরি করে রাখলে তাহলে এটা হবে না। সিদ্ধান্ত ফ্লেক্সিবল হইতে হবে, কোথাও কোথাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে পাওয়ার ডেলিগেট করা থাকতে হবে। অর্থনীতিবিদরা বলছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাথে বিসিকের যোগাযোগের অভাব লক্ষণীয়, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। পোশাক শিল্প এবং প্রবাসী শ্রমিকদের আয়, এই দুটোকে যদি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3 নম্বর অবশ্যই ক্ষুদ্র এবং কুটির শিল্প, এবং এটার যে বড় ধরনের পোটেনশিয়াল সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। ছোটখাটো ব্যবসা যারা, তাদেরকে ঋণের ক্ষেত্রে সুদের হার খুব কম রাখতে পারি। ছোটখাটো নীতির পরিবর্তন এবং ছোট অর্থায়ন এবং ছোটখাটো প্রণোদনার মাধ্যমে কিন্তু বড় ধরনের একটা অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কাজটা করা যায়। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বিসিক উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াই ছিল এর প্রধান লক্ষ্য। তবে ঢাকার বাইরের বিসিক শিল্পনগরীর যে রুগ্ন চিত্র আমরা দেখতে পেলাম, ঢাকা বিভাগের ভিতরে যে 22টি বিসিক শিল্পনগরী রয়েছে সেগুলোতে শতভাগ কাজ করার চেষ্টা চলছে। তবে সেখানকার ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন ঠিক এরকমই অবকাঠামোগত বেশ কিছু সমস্যা এখনও রয়ে গেছে। নারায়ণগঞ্জে রেসিডেন্সিয়াল জোন এবং ইন্ডাস্ট্রিয়াল জোন সব মনে হচ্ছে যেন এক হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি আমি মনে করি হেলথ রিস্কের মধ্যে থাকে। এগুলো বেশিরভাগই কিন্তু নতুন রাস্তা হয়ে আসছে, এবং আরও যেগুলো হচ্ছে কি ভিতরের যে অ্যাপ্রোচ রোডগুলো আছে সেগুলো একটু হয়ে আছে, সেগুলো আমরা করে ফেলবো, কিছুদিনের মধ্যে করে ফেলবো। নেক্সট অর্থ বছরে আমাদের ভালো একটা বাজেট দিবে, এটা আমাদের চেয়ারম্যান স্যার ডেকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারকে বলেছেন, উনি এসে দেখে গেছেন। 1957 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ইপসিক, যা বর্তমান বিসিক প্রতিষ্ঠা লাভ করে, যার মূল উদ্দেশ্য ছিল দেশ জুড়ে নতুন নতুন শিল্প গড়ে তোলা। তবে স্বাধীনতার এত বছর পরেও অবহেলিত বেশিরভাগ বিসিক শিল্পনগরী। অপ্রতুল বরাদ্দ সংকটের মূল কারণ বলছেন বিসিক কর্মকর্তারা। তবে আগের যে কোনো সময়ের চেয়ে বিসিকের কার্যক্ষমতা অনেক বেশি বলে দাবি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের। এই বছর আমরা ধরেন প্রায় 50টার মতো বিসিক আমরা মেরামত করে ফেলতেছি। প্লট অ্যালটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট পলিসি 2023 এটা তৈরি করা হয়েছে। এখন যদি কেউ ডিউ টাইমে যদি না করতে পারে, আমরা এগুলো বাতিল করে নতুন করে উদ্যোক্তাদের চেষ্টা করছি। আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে আমরা এটা মানুষের দূরগড়ায় পৌঁছে দিতে পারি, এবং এক্সপোর্টেও বাইরের দেশের সাথেই করতে আমরা এটা লিঙ্কেজ করে দিচ্ছি। এখন শিল্পমন্ত্রীর আশ্বাস, বিসিককে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সরকার। ওল্ড যেগুলো আছে পুরনো, যেগুলোতে ইন্ডাস্ট্রি হয়ে গেছে কিছু কিছু জায়গায়, সেগুলি রাস্তাঘাট বর্তমান অবস্থা, এগুলি এরপর আর ডেভেলপমেন্ট সেভাবে হয় নাই। আমরা এক্সটেনশনও যাচ্ছি, ফেজ 1-এ যে জায়গা পাচ্ছি, কেন পুরনোগুলি স্বাভাবিকভাবে দীর্ঘদিনের, এগুলো কিন্তু একেবারে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, তারপরে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে স্বাভাবিকভাবেই এখানে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে এবং এগুলি দরকার আমাদের। আমরা মনে করছি যে অতি সত্বর এগুলিকে যেত, অলরেডি এগুলি কাজ চলছে। আর এই যে অবৈধভাবে যদি কেউ বাসা ভাড়া দিয়ে থাকে, স্বাভাবিকভাবে এটা তারা করতে পারে না, এটা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। পরিবেশ বান্ধব ও পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে বিসিকে কর্মসংস্থানের সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ সম্ভব মনে করেন সংশ্লিষ্টরা। পিরোজপুর সহ দক্ষিণ অঞ্চলের বিসিক শিল্পনগরীতে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের ঘাটতি ও নিরাপত্তার অভাবে দিন দিন পিছিয়ে পড়ছেন এই নগরীর ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের দাবি, এই খাতে বিনিয়োগ আরো বাড়ানো গেলে ঘুরে দাঁড়াবে শিল্পনগরীর ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার সকল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সংকটগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এখান থেকে আগামীতে অর্থনীতির চাকায় আরও বেশি গতি সঞ্চার করা সম্ভব হবে বলে মনে করেন উদ্যোক্তারা। রূপকল্প 2041 বাস্তবায়নে বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে বিসিককে কার্যকরী ভূমিকা রাখতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। অবরাদ্দকৃত যে সকল প্লটগুলো রয়েছে সেগুলোর শতভাগ বরাদ্দ নিশ্চিত করা, মামলাগুলোর নিষ্পত্তি করা, সিটিপি ও ইটিপি শতভাগ কার্যক্ষমতা তৈরি করা, এবং যে সকল সমস্যাগুলো রয়েছে এগুলি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিসিকের সামনে। তবে সেই চ্যালেঞ্জ যদি উতরে যেতে পারে, তাহলে পরিবেশ বান্ধব, শিল্প সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
4 দিন ধরে বানের পানিতে তলিয়ে আছে গাইবান্ধার চর দ্বীপচরের হাজার বাড়িঘর, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাইবান্ধার চরাঞ্চল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে আছেন সহকর্মী জুয়েল রানা। তবে শুরুতে যাচ্ছি বাবুর কাছে। বাবু, এই মুহূর্তে আপনি চরাঞ্চলে রয়েছেন, চরাঞ্চলের মানুষের জীবন জীবিকার কি অবস্থা, তাদের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা এবং আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা, এবং প্রতি বছর চরে যে এরকম বন্যা হচ্ছে সে ব্যাপারে স্থানীয় যারা প্রশাসন রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারা তেমন কোনো উদ্যোগ গ্রহণ করছে কিনা? আবির, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে যে বানের জল কিন্তু থই থই করছে। এই বানের জল মূলত এসছে উজান থেকে। এই উজানের পাহাড়ি ঢল ভাটির জনপদ চর দ্বীপচরের মানুষের জন্য কতটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই দৃশ্যটাই আপনাকে একটু দেখাবার চেষ্টা করছি। এই জায়গাটির নাম হচ্ছে গাবগাছির চর। এটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি চর। সেই চরে জিয়াউল হক তার পরিবার নিয়ে এখন নৌকায় আশ্রয় নিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার পিছনে যে ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলো সমস্ত বন্যার পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে তিনি দিন রাত 24 ঘন্টায় এখন সামনে যে নৌকাটি দেখছেন সেই নৌকাতেই স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন, রাত্রি যাপন করছেন। আমরা জানতে চেয়েছিলাম আসলে তাদের খাবারের কি ব্যবস্থা হচ্ছে। তারা কোনো মতে তাদের পেছনে যে ঘর আছে সেই ঘরের ভেতরে খাটের উপরে খাট তুলে দিয়ে সেখানে রান্নাটা করেন। একবেলা রান্না করে সেই রান্না দিয়ে তারা 3 বেলা তাদের খাবারের ব্যবস্থা করছেন। এবং এখানে টিউবওয়েল না থাকার কারণে বিশুদ্ধ পানির সংকট যে আছে সেটি আসলে নতুন করে আপনাকে বলবার প্রয়োজন হয় না, নিশ্চয়ই আপনি সেটি দেখতেই পাচ্ছেন। একই সাথে ত্রাণ কার্যক্রমের কথা আপনি বলেছেন যে আমরা এই এলাকাটিতে খুব একটা ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত দেখিনি, এখনও এই এলাকায় কেউ আসেনি, কারো পক্ষ থেকে তেমন কোনো ত্রাণ এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটি চরের মানুষজন আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেননি। তবে আমরা আজ দেখছি যে স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেছেন। এর বাইরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে, তবে সেটি প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। আর আপনাকে যদি আরেকটু দেখাতে চাই, এই বাড়িঘরগুলোর পাশেই এখানে 20-25টি ঘরবাড়ি ছিল, যে ঘরবাড়িগুলো ইতিমধ্যেই বন্যার পানির তোড়ে ভেঙে গেছে। এখানকার বাসিন্দারা তারা আসলে এই চর থেকে তারা ঠিকানা বদলে ফেলেছেন, অজানার উদ্দেশ্যে কোথাও পাড়ি দিয়েছেন স্ত্রী সন্তানদের নিয়ে, ছেলে মেয়ে গবাদি পশু নিয়ে হয়তো আপাতত তারা আশ্রয় নিয়েছেন কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এরপর হয়তো তারা ঋণ করে কিংবা অন্য কোনোভাবে অর্থবিত্তের সংস্থান করে অন্য কোনো চরে তারা বসতি করবেন। আসলে চরের জীবনযাত্রাটা কিন্তু প্রতি বছর এমনই হয়, বর্ষায় তাদের বাড়িঘর ভেঙে যায়, অন্য কোনো চরে গিয়ে আবারও বসতি করতে হয়। এই দৃশ্য প্রতি বছরের, কিন্তু এই চরগুলো নিয়ে তেমন কোনো পরিকল্পনা না থাকার কারণে এই নিয়তি কোনোভাবেই তাদের কপাল থেকে মুছতে চায় না। এই ছিল গাইবান্ধার চর দ্বীপচরে বানভাসী মানুষের দুর্ভোগ দুর্দশা নিয়ে আমার কাছে সব শেষ। এবার আমরা জামালপুরে যাচ্ছি, যেখানে রয়েছেন সহকর্মী জুয়েল। জুয়েল, আমরা গাইবান্ধার চিত্র দেখছিলাম, বিশেষ করে চরের চিত্র দেখছিলাম যে মানবতার জীবনযাপন করছে, বাড়িঘর ভেসে গেছে। আপনার অবস্থা কি এখানে যেখানে আপনি রয়েছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন, এবং এই যে বানভাসী মানুষের সহায়তার ক্ষেত্রে প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে কিনা বিস্তারিত বলবেন। আবির, সকাল থেকেই আমি ইসলামপুর এবং দেওয়ানগঞ্জের বেশ কিছু গ্রাম ঘুরে দেখেছি সাধারণ মানুষের যে কষ্ট, দুর্ভোগ, বন্যা আসলেই যে তাদের দুর্ভোগগুলো মানে সেই দুর্ভোগগুলো আমি সচক্ষে দেখেছি। এবং এখানকার যে বানবাসী মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে যে 300 মেট্রিক টন চাল এবং 4000 প্যাকেট শুকনো খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তবে আজকে দুপুর থেকেই দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জের যে সাংসদ রয়েছেন আলহাজ নূর মোহাম্মদ, তিনি দুপুর থেকেই বিচ্ছিন্ন কিছু এলাকায় ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেছে, শুকনো খাবার বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি আমরা ইসলামপুরেও খবর পাচ্ছি যে সেখানেও জনপ্রতিনিধি যারা আছে তারা বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই বন্যা আরো 1 সপ্তাহের মতো স্থায়ী হতে পারে। অর্থাৎ গত 24 ঘন্টায় জামালপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 1 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার
93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এখনো জামালপুরের গতকালকেও দেখেছি 5টি উপজেলার প্রায় 35টি ইউনিয়ন প্লাবিত ছিল। আজকে কিন্তু সেটি বেড়ে আরো 2টি উপজেলা অর্থাৎ জামালপুর সদর এবং সরিষাবাড়ি উপজেলার আরো বেশ কিছু ইউনিয়ন প্লাবিত হয়ে, অর্থাৎ এই মুহূর্তে 45টি ইউনিয়ন প্লাবিত হয়ে 1.5 লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর এইসব মানুষের যে পরিমাণ ত্রাণ বরাদ্দ আছে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তবে এই মুহূর্তে জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 6,800 হেক্টর ফসল জমি তলিয়ে রয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। আবির। ধন্যবাদ জুয়েল। আমরা তখন জানছিলাম জামালপুর এবং একই সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন গাইবান্ধা থেকে। মুক্তি, আমরা আসলে দেখছিলাম যে বন্যার কারণে বেশ মানবতার জীবনযাপন করছে জামালপুর এবং মানে যে জায়গাগুলোতে বন্যা হচ্ছে, বিশেষ করে চরাঞ্চলের কথা যদি বলি তাহলে বেশ মানবতার জীবনযাপন করছে এবং তাদের ভাগ্যই মূলত এটা যে যখন বন্যা হবে তখন ঘরবাড়ি সব চলে যাবে এবং বন্যার পরে আবার নতুন করে তাদেরকে শুরু করতে হবে। আমি এবার আমরা একটু কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের 3টি পয়েন্ট ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। জেলার 1.5 শতাধিক গ্রামে প্রায় 30,000 পরিবার পানিবন্দী। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মমিনুল ইসলাম মঞ্জু। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দুধকুমার নদের অভ্যন্তরে আলোচর নামে একটি চর, সেখানে যে বেসরকারি পর্যায়ে পাঠশালা বলে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মাঠে আজকে দুধকুমার নদের পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর পাশাপাশি ব্রহ্মপুত্র নদেরও কিন্তু 3টি পয়েন্টে পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু এখন প্লাবিত গ্রামের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত যেটি বিভিন্ন সূত্রে জানা গেছে যে 150 শতাধিক গ্রামে 30,000 পরিবার পানিবন্দী হয়ে আছেন এবং তারাও খুবই দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। কৃষি বিভাগ সূত্র জানিয়েছেন 5,580 হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়েছে। এর মধ্যে রোপা আমন বীজতলা রয়েছে, আউশ ক্ষেত রয়েছে, পাট ক্ষেত রয়েছে, তিল রয়েছে, কাউন রয়েছে এবং চীনা ক্ষেত রয়েছে। এই রকম বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত রয়েছে। আরেকটি বিষয় যে 195টির মতো প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজে, মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় সেখানে কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। শুকনো খাবার কিছু কিছু এলাকায় বিতরণ করা হয়েছে, সেটি এখনও সব এলাকায় পৌঁছেনি। তবে সরকারিভাবে বলা হয়েছে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ আছে, তারা সবার কাছে ত্রাণ পৌঁছাতে পারবেন, এটি তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এখন পর্যন্ত 18,76,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। আপনাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 18,76,956 জন। এটা জেলা প্রশাসন থেকে তথ্য। কোন এলাকায় বন্যা হইতে পারে, কোন এলাকায় ভূমিধস হইতে পারে, কোন এলাকায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা, এগুলি কিন্তু আমাদের মন্ত্রণালয়ের আগে থেকে এগুলি গবেষণালব্ধ তথ্য আছে। ওই যে তথ্যের উপর ভিত্তি করে সারা বছরই আমাদের এই প্রস্তুতিটা থাকে এবং সেভাবে যখন যেটা এফেক্টেড, যেই দুর্যোগ যেখানে এফেক্টেড হওয়ার সম্ভাবনা, ওইভাবে আমাদের প্রস্তুতিটা থাকে সেভাবে আমাদের। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ সংসদীয় আসন টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় এসো বঙ্গবন্ধুকে জানি বইয়ের মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনের সকালেই চলে যান সেই স্মৃতি বিজড়িত স্কুলে। শনিবার সকাল 10টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় 2 ক্ষুদে শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যায় উদ্বোধনী মঞ্চে, যেখানে তিনি শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। এরপরই কর্নার ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। ছোট্ট সোনামণি
তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির দুর্ভাগ্য ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এসেছে, কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন, এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কীভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কীভাবে একটা উন্নত জীবন দেবেন, এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। এরপর এসো বঙ্গবন্ধুকে জানি নামের ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। গিমাডাঙ্গা স্কুল থেকে সরাসরি প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেটে। সেখানে পৌঁছানো মাত্র তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ২০২৩ সালে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে, গ্রাম হবে শহর। সেই ধারণা থেকেই বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করেন সরকার প্রধান। দেবরাজ দেব, এখন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। মুক্তি, এবার একটু সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। গত এক সপ্তাহের মধ্যে যদি আমরা বলতে চাই, তাহলে ভূরাজনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ দেশ বিশ্বের মধ্যে, তার মধ্যে ইরান একটি এবং যুক্তরাজ্য একটি, সেই দুটিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং যুক্তরাজ্যে প্রায় অনেক দিন পরে আসলে লেবার পার্টি ক্ষমতায় এসেছে, যদিও অর্থনৈতিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই, এবং একই সাথে যদি বলতে চাই নতুন সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। অন্যদিকে কিন্তু ইরানে ক্ষমতা এসেছে সংস্কারপন্থী প্রেসিডেন্ট, এবং তিনি সবসময় বলে আসছেন যে ইউরোপীয় যে ইউনিয়নগুলো রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে তার মূল লক্ষ্য। এই বিষয়ে আসলে আমরা আরেকটু জানতে চাই। আমাদের সঙ্গে জানাতে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী নাফি আরমান মনন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন তো মনন, আমরা দেখছিলাম যে গত পরশুই ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলে লেবার পার্টি ক্ষমতায় এসেছে। একটু জানতে চাই যে 14 বছর পর লেবার পার্টি ক্ষমতায় আসলো, এই যে এখন তারা বলছে যে এসে তাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক যে নানা সংকটগুলো রয়েছে সেগুলোর আসলে সমাধান করা। এবং আমরাও দেখেছি যে নানা জরিপে কিন্তু জনগণ লেবার পার্টির প্রতি আস্থাও রেখেছে, তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। লেবার পার্টির জন্য কি এটা খুব চ্যালেঞ্জ হবে কিনা, জনগণের এই আস্থা তারা আসলে কাজে লাগাতে পারবে কিনা? এটা আসলে সত্যি কথা বলতে আসলে তাদের জন্য চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা যদি একটু পট পরিবর্তনটা দেখি, 14 বছর পর লেবার পার্টি ক্ষমতায় এসেছে, কিন্তু এই ক্ষমতায় আসার কারণ লেবার পার্টি নিজে নয়। কনজারভেটিভ পার্টির যখন তারা অর্থনীতিকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছিল না, তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যা, টালমাটাল অবস্থা, তখন মানুষ মনে করলো যে আমাদের একটা পরিবর্তন দরকার। এই কারণে তারা লেবার পার্টির পক্ষে যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে, এই কারণে লেবার পার্টি এসেছে ক্ষমতায়। তো লেবার পার্টির অর্থনীতি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কিছু প্ল্যান আছে। প্ল্যানগুলো হচ্ছে তারা প্রথমত যে উইন্ডফল যে ট্যাক্সগুলো আছে, অর্থাৎ তেল গ্যাস যে কোম্পানিগুলো আছে তাদের যে অতিরিক্ত তাদের যে আয় হয়, আয়ের ওপর একটা ট্যাক্স আরোপ করবে। তারা জনগণের ওপর থেকে ট্যাক্সের বা করের বোঝা কমিয়ে দেবে, কোনো ভ্যাট আনবে না, আর উইন্ডফল ট্যাক্স তারা আরোপ করবে। এর মাধ্যমে তারা নিজেদের খাতায়, ট্রেজারিতে তারা টাকাটা যোগ করবে। আর দ্বিতীয়ত বেকারত্ব সমস্যাটা অনেক বেশি ইউকেতে। তো বেকারত্ব সমস্যাকে তারা কাজে লাগাতে চাচ্ছে এভাবে যে তাদের জাতীয় এনএইচএস বা জাতীয় স্বাস্থ্য সেবা যে কর্তৃপক্ষ আছে সেখানে তাদের ওয়েটিং লিস্টে ৭৬ লাখের বেশি অপেক্ষমান পেশেন্ট আছে। তো এই পেশেন্টগুলোকে তারা কিভাবে কমিয়ে আনবে, তো তারা একটা প্ল্যান করেছে যে ৪০,০০০ পেশেন্ট প্রত্যেক সপ্তাহে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে। এক্ষেত্রে তারা লেবার পার্টি বলছে যে আমরা স্বাস্থ্য খাতে আমরা নতুন করে ডাক্তার আনবো, মেন্টাল স্পেশালিস্ট আনবো, স্বাস্থ্য বিষয়ে যারা কাজ করতে পারবে তাদের যুক্ত করব, নার্সদের আমরা যুক্ত করব। এভাবে আমরা নিজের অর্থনীতিকে গতিশীল করব। আর আমরা যদি দেখি ব্রিটেনের অর্থনীতির কী অবস্থা, বাড়ির দাম যুক্তরাজ্যে বাড়ির দাম আয়ের তুলনায় ৮.৩ গুণ বেশি,
কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপ পরেও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কী করেছে, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে লোনের ওপর তারা হচ্ছে ইন্টারেস্ট বাড়িয়েছে। তো বাড়ানোর পরেও তারা হচ্ছে ইনফ্লেশনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। তারপরও হচ্ছে শরণার্থীর সংখ্যাটা সমস্যাটা যুক্তরাজ্যে অনেক বেড়ে যাচ্ছে। 1 দশকে 3 গুণ বেড়েছে সেখানে শরণার্থীর সংখ্যা। 3 বছরে আগের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতি 31% বেশি। যুদ্ধ শুরুর পর ব্রিটেনের মূল্যস্ফীতি 10-12% চলে গিয়েছিল, এখন এটা কমে আসছে। এবারে আমি একটু ইরানের প্রসঙ্গে আসতে চাই। আপনি ব্রিটেনের ব্যাপারটি খুব চমৎকারভাবে বুঝিয়েছেন আমাদেরকে। সেটি হচ্ছে যে ইরানকে তো আমরা নতুন যে প্রেসিডেন্ট এসছেন বলা হচ্ছে সংস্কারপন্থী এবং তিনি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। আসলে সেটি কতটুকু কাজ করা সম্ভব হবে বা চ্যালেঞ্জ কি রয়েছে? কারণ নিশ্চয়ই আপনি জানেন বা আমরা সবাই জানি যে বিভিন্ন রকম নিষেধাজ্ঞায় কিন্তু জর্জরিত রয়েছে ইরান, সেটি একটু জানতে চাই। মূলত ইরানের রাজনীতি ব্যবস্থাটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চলে। ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি তিনি হচ্ছে সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এটা হচ্ছে সাংবিধানিক একটা পদ, তাই প্রেসিডেন্টের ক্ষমতাটা হচ্ছে সীমিত। তো আমাদের যে নতুন ইরানের প্রেসিডেন্ট যে আজকে নতুন যে দায়িত্ব নেবেন মাসুদ পেজেশকিয়ান, তিনি সংস্কারপন্থী হিসেবে পরিচিত, পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত। তিনি চান তার দেশের অর্থনীতিটাকে গতিশীল করার ক্ষেত্রে তার প্ল্যানটা হলো আমি যদি আমার দেশকে মানে তিনি যদি তার দেশকে পশ্চিমাদের সাথে সম্পর্কযুক্ত করতে পারেন তাহলে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কমবে। তাদের মূল অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে তেল গ্যাস বিক্রি করা। তো যেহেতু পশ্চিমাদের সাথে তাদের সম্পর্ক এখন নেই, তারা এই তেল গ্যাসগুলো বিক্রি করছে রাশিয়া বা চীনের কাছে কম মূল্যে। যদি তাদের বাজারটা সম্প্রসারিত হয় সেই ক্ষেত্রে তারা অনেক ভালো দামে তারা বিক্রি করতে পারবে তেল গ্যাসগুলো এবং তাদের অর্থনীতিকে সম্প্রসারিত করতে পারবে। আর আমি যদি আরেকটা জিনিস অ্যাড করি, ইরানের সবচেয়ে কম দামি যে গাড়িটা তার দাম হচ্ছে $6,000। এই $6,000 হওয়ার পরেও অর্থাৎ বাংলাদেশি টাকায় 7 লাখ টাকার মতো, এই টাকাটা দিয়েও তারা কিনতে হিমশিম খাচ্ছে। তাদের একজন ব্যক্তির বার্ষিক আয়ের 3 গুণ বেশি অর্থ লাগছে তার এই গাড়িটা কিনতে, অর্থাৎ 3 বছর আয় করে সে এই গাড়িটা কিনবে। আমরা যদি দেখি যে ইরানের অর্থনীতির কী অবস্থা, বর্তমানে খোলা বাজারে 5 লাখ ইরানিয়ান রিয়ালের বিপরীতে $1 পাওয়া যাচ্ছে। দুর্নীতি অব্যবস্থাপনার জোরে কাজে আসছে না কোনো কৌশল। আর 1 দশকে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র 1.5% বেড়েছে। ইরানের মূল্যস্ফীতি 40% বেশি। অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরে এই মূল্যস্ফীতি বাড়ছে। তো নতুন প্রেসিডেন্টের সামনে অনেক চ্যালেঞ্জ, কিন্তু তার ক্ষমতা খুবই কম। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত হবার জন্য। আবির, আমরা দেখছিলাম যে আসলে দুটো দেশই কিন্তু চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। নতুন সরকার ক্ষমতা এসেছে, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনগণের জীবনযাপনটাকে আসলে একটু স্বাভাবিক সহজ করা। আবির, এই পর্যায়ে আমাদের এখন দুপুরে একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। কদিনের টানা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। মৌসুমের শুরুতেই 100 মিলিমিটারের বৃষ্টি আমনের বীজতলা তৈরিতে খরচ কমিয়েছে চাষিদের। পাশাপাশি এই অঞ্চলের কৃষকদের আমনের জমি প্রস্তুত করতে সেচ খরচ কমেছে প্রায় 15 থেকে 18 কোটি টাকা। কৃষি বিভাগ বলছে বৃষ্টির সুফল মিলবে রবি শস্য উৎপাদনেও। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। আষাঢ়ের আকাশে মেঘ ভেলায় ছেয়েছে বরেন্দ্র, তাতে কখনো ঝুম কখনো বা টুপটাপ বৃষ্টিতে তৃষ্ণা মেটাই এঁটেল দোআঁশের দিগন্ত বিস্তৃত প্রান্তর। পাথর কঠিন লাল মাটি নিমেষে হয়ে ওঠে মাখন মোলায়েম। বৃষ্টির পানি কৃষিকে সহজ করে দিয়েছে আমন ধানের বীজতলা তৈরির কাজে। বরেন্দ্রর ডালহানলাঙ্গি, উচাডাঙ্গা সহ উঁচু বরেন্দ্রের গ্রামে গ্রামে গৃহস্থরা এখন ব্যস্ত সময় পার করছেন। পানি হওয়াতে আপনার জায়গা ঠান্ডা হলো, তারপরে বীজতলা লাগলে করা সুবিধা হচ্ছে। সেচের পানি আর আকাশের পানির মধ্যে তফাৎ আছে। তো চাষের কাজ হচ্ছে, আমরা 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর পর একটা করে চাষ দিই, জমিটাকে পচাই, এই ঘাসগুলো সব পুঁছে দেবে। কমাস আগেও সেচের পানিতে চৈতা আর বোরোর আবাদ ঘরে তুলেছে কৃষক। তাতে অনাবৃষ্টিতে 3 মাসে বিঘায় খরচ হয়েছে অন্তত 5,000 টাকা। মাঝ আষাঢ়েও বৃষ্টি না পাওয়ায়
এবারও সেচ চিন্তায় ভাঁজ ছিল কৃষকের কপালে। তবে গেল 12 আষাঢ় থেকে বৃষ্টিতে স্বস্তি ফেরে প্রায় 30,000 আমন আবাদির। খেতে জমা বৃষ্টির পানিতে জমির আগাছা, কেটে রাখা ধানের তোড় পচাতে চাষের কাজ শুরু করেছে কৃষক। এতে সেচের পানির প্রয়োজন না হওয়ায় বিঘায় কৃষকের সাশ্রয় 250 থেকে 300 টাকা। আর আমনের আবাদে প্রস্তুতকৃত 6,26,775 বিঘা জমিতে সাশ্রয় প্রায় 15 থেকে 18 কোটি টাকা। আর এই বর্ষাকালে যে আবাদটা হয় এটা আপনার আল্লাহ যদি বৃষ্টি দেয় ভালোভাবে, তাহলে আমাদের এই পানির সেচ থেকে হয়তো আমরা বাঁচি। বৃষ্টি এলে হয় লাভ, আর বৃষ্টি না হলে বাড়ি থেকে খরচ করতে হয়। আমার বন্ধু হাল ভাই নিকটে কান্দর মে গাছ নাই গোছুল নাই। আমন চাষি সাশ্রয়ে জমির কাদা জলের হাসিতে সুর উঠেছে কৃষানীর কণ্ঠে। বৃষ্টি সুবিধায় বরেন্দ্রের চৈতন্যপুর গ্রামের মতো পূর্বেই প্রস্তুত করা ধান বীজ দিয়ে অনেক কৃষক শুরু করেছে আমনের রোপণ, যা লক্ষ্যমাত্রার প্রায় 5%। এতে ধানের পরে রবি শস্য সরিষা, টমেটো বা আলু চাষে এগিয়ে রাখবে তাদের। 4 বিঘা জমিতে মোটামুটি 3700 টাকার পানি চেয়েছি। তারপরে ভগবান আকাশ থেকে হয়তো বৃষ্টিটা দিল, যার কারণে হয়তো একটু কম খরচ হলো। আরও বৃষ্টির পানি হলে ডিপের পানি কম লাগে। হ্যাঁ, আর আপনার যদি বৃষ্টি যদি না হয় তাহলে খরচাটা বেশি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টিতে কৃষকের অপেক্ষার অবসানে আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন তারা। ফলে রবি শস্যেও লাভবান হবার সম্ভাবনা থাকবে কৃষকের। সারা দেশে ন্যাশনাল যেখানে বৃষ্টিপাত হয় প্রায় 2200 থেকে 2300 মিলিমিটার বার্ষিক বৃষ্টিপাত, সেখানে রাজশাহী জেলায় দেখা যাচ্ছে 1000 থেকে 1100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পর আমাদের বীজতলাও রেডি আছে এবং রোপামন আবাদ আমাদের শুরু হয়েছে, এবং এটা রোপামন মৌসুম কেবলই শুরু, এবং এটা আমাদের আগস্টের প্রায় 15 তারিখ পর্যন্ত রোপামন আবাদ চলবে, এবং আশা করি আমরা যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। রাজশাহীতে গেল এক সপ্তাহের বৃষ্টিতে আমনের পাশাপাশি মাঠে থাকা আউশের উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলছে কৃষি বিভাগ। কৃষানীর নিপুণ হাতে জলকাদায় চলছে সমৃদ্ধির বুনন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এমন 6,26,775 বিঘা জলকাদার জমিনে বুনন হবে আমনের। এতে আষাঢ়ের শুরুতে বৃষ্টি না পেলেও মাঝপথের বৃষ্টি যেন শেষ পর্যন্ত থাকে, তেমনটাই প্রত্যাশা কৃষানীদের। তাতে যেমন সেচ সুবিধা পাচ্ছে তারা, তেমনইভাবেও উৎপাদনেও উদ্বৃত্ত হবে বলে মন্তব্য তাদের। রাকিবুল হাসান, এখন গোদাগাড়ি, রাজশাহী। এখন দুপুরে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। পেয়েছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে দীর্ঘদিন যন্ত্রপাতি নষ্ট থাকা ও বিকেলে চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিলে স্বাস্থ্যসেবার মান অনেক বাড়ত। সকাল থেকে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসক রোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন হোসেন জিয়াদ। সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঝটিকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেবার মান নিয়ে কথা বলেন রোগীদের সাথে। এরপর মেডিকেলের সার্বিক সমস্যা, নষ্ট হওয়া যন্ত্রপাতি ও চিকিৎসা সেবা নিয়ে বৈঠকে বসেন চিকিৎসকদের সাথে। এ সময় চিকিৎসকরা তাদের নানা সংকটের কথা তুলে ধরেন। ন্যাশনাল আই কেয়ারের যে প্রজেক্টটা, যে টেলিমেডিসিন, সেটাও আমাদের এখান থেকে চালাতে গেলে আমার লোকবল লাগবে। সেই হিসাবে আমার কিন্তু সেরকম কোনো লোকবল নাই। আমাদের ওয়ার্কলোড, থিসিস, ডিজার্টেশন এগুলো করতে স্যার একটু বেশি অসুবিধা হচ্ছে। 2012 থেকে যেহেতু 11 সালে আমাদের যন্ত্রপাতিগুলো সংগৃহীত হয়েছে, 13 বছর হয়ে গেছে, এর মধ্যে আর আমরা নতুন কোনো যন্ত্রপাতি পাইনি। চট্টগ্রাম মেডিকেলে এমআরআই, এক্সরে সহ অন্যান্য মেশিন নষ্ট থাকা দুঃখজনক বলে মন্তব্য করেন সামন্তলাল। এছাড়া সকালে চিকিৎসক থাকলেও বিকালে সরকারি মেডিকেলগুলোতে চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় চিকিৎসা নিতে আহ্বান জানান মন্ত্রী।
কিন্তু আমি মাননীয় সংসদ সদস্যদেরকে সবসময় একটা অনুরোধ করি যে আপনারা কি আপনাদের হাসপাতালগুলোতে যান, আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন? ওনারা যদি যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে ব্লাড প্রেশার চেক করান, নিজেদের চেক আপ করেন, তাহলে তো হাসপাতালের মান অনেক বাড়ে। এটা তো সত্যি। ওনারা যদি আস্থাটা প্রকাশ করতে পারেন তাহলে তো সাধারণ মানুষেরও আস্থা ফিরে আসবে, মানুষ বিদেশ যাবে না। ওনারা তো চলে যান বিদেশ, সুতরাং এইটা তো আমাকে বলতে হবে। এর আগে চীনের অর্থায়নে 285 কোটি টাকায় নির্মিতব্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। মন্ত্রী জানান 2 মাসের মধ্যেই এর নির্মাণ কাজ শুরু হবে। এই বার্ন ইউনিটটার জন্য আমি অনেক চেষ্টা করছি, আজকে যাই হোক একটা একনিকে পাস হয়ে গেছে। আমি চেষ্টা করব এই মাসের শেষের দিকে একটা ডেট ঠিক করে একটা ফাউন্ডেশন স্টোন দিয়ে এটার কাজ খুব তাড়াতাড়ি শুরু করা। গত 2 দিনের সফরে মন্ত্রী নগরীয় উপজেলার প্রত্যন্ত এলাকায় হাসপাতাল ক্লিনিকে যান। এ সময় তিনি জোবরা গ্রামে ঢুকে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে নিজেই ডায়াবেটিস পরীক্ষা করেন, কথা বলেন রোগীদের সাথেও। যদি বেশি থাকে আপনারা কি অ্যাডভাইস? এখন থেকে সপ্তাহে 2 দিন নিয়মিত দেশের প্রত্যন্ত এলাকায় হাসপাতাল ক্লিনিক পরিদর্শন করবেন বলে জানান মন্ত্রী। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এখন দুপুরে আরো একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সাথেই থাকুন। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।